উনি নিজে নতুন করে সনাতনী সাজার চেষ্টা করছেন। না না, বাংলায় একটা কথা আছে, কেউ যদি হঠাৎ করে মোল্লা হয় সে অধিক পরিমাণে গরুর মাংস খায়। রাইট, আমি তো বলতে পারছি না। আমি বলি কেন আমাদের বিস্ময়কর মানে অভিযোগ, মানে আমরা এতদিন ভাবতাম নন্দীগ্রাম আন্দোলনে হয়তো শুভেন্দু অধিকারীও একটা বিশাল বড় ভূমিকা আছে, কিন্তু আনিসুদ্দার কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে নেই। তার বড় বড় প্রমাণ কিন্তু তিনি, তথ্য এবং প্রমাণ দুটোই যুক্তি, তাই তিনি কিন্তু যেগুলো দেখাচ্ছেন সেগুলো কাউন্টার করার তথ্য আমার কাছে নেই। যাই হোক, বুক ঠুকে বলে আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি, বাকি সবাই ফুটেজ খেতে গেছিল। বলছি যে আপনারাও গেছেন নন্দীগ্রামে বিভিন্ন সময়, আপনাকেও দেখেছি আমি। বিবেকানন্দের হিন্দু ধর্ম শিখবো না বিজেপির থেকে বিজেপির থেকে শিখবো। আর একটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলি, সেই বামপন্থী বন্ধু এবং বিজেপির অধিকারী পরিবার এবং শুভেন্দু অধিকারী গণ আন্দোলনে যদি একটা ছবি স্পটে যদি কেউ দেখাতে পারে, স্পটে, রাজনীতি করা তো দূরের কথা, কিন্তু আমি ইন্টারভিউ দেবো। বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন, এনার নাম অনেকে শুনেছেন, অনেকে হয়তো ফেস দেখে কিছুটা আইডিয়াও করছেন। আনিসুর রহমান, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ, যাকে দাবিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারী বহু চেষ্টা করেছিল। দীর্ঘ প্রায় 5 বছর, কত মাস? 2 মাস। 5 বছর 2 মাস জেলে বন্দিও ছিলেন। তো তার ছাড়া পাওয়ার পরে এখন বর্তমানে নন্দীগ্রাম সহ পুরো মেদিনীপুরের একটু দায়িত্ব সামলানোর চেষ্টা করছেন, নতুন করে আবার রাজনীতিতে ফুল দমে নেমেছেন। তো তার সঙ্গে কথা বলবো নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বর্তমানে তিনি কি করছেন পুরো বিষয় নিয়ে। তো নন্দীগ্রাম আন্দোলন তো শুভেন্দু অধিকারী ছিল আপনার সাথে। না, নন্দীগ্রাম আন্দোলনে মানে আমরা যেটা দেখেছি বা বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে সিঙ্গুর আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী 26 দিনের অনশন, এবং সেই অনশনের পরবর্তী পর্যায়ে যে গণ আন্দোলন নন্দীগ্রামে, সেই গণ আন্দোলনে নন্দীগ্রামের মানুষের গণ অভ্যুত্থান হয়েছে। বিভিন্ন চ্যানেলে আমি আমার ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম, এবং আপনাকেও বলছি যে আপনারাও গেছেন নন্দীগ্রামে বিভিন্ন সময়, আপনাকেও দেখেছি আমি। অধিকারী পরিবার এবং শুভেন্দু অধিকারী গণ আন্দোলনে যদি একটা ছবি স্পটে যদি কেউ দেখাতে পারে, স্পটে, রাজনীতি করা তো দূরের কথা, কিন্তু আমি ইন্টারভিউ দেবো। বুক ঠুকে বলে আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি, বাকি সবাই ফুটেজ খেতে গেছিল। এটাই তো প্রতিবাদ। নন্দীগ্রামের আন্দোলন নন্দীগ্রামের মানুষ করেছে, জীবন জীবিকা রক্ষার স্বার্থে নন্দীগ্রাম আন্দোলনটা নন্দীগ্রামের মানুষ, বুদ্ধিজীবী এবং সেখানকার গণ আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকার বামপন্থীদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছিল, এবং তার নেতৃত্ব কিন্তু কলকাতা থেকে 26 দিনের অনশনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মতো কিছু কর্মীরা পাশে দাঁড়িয়েছিল। মূলত সেখানকার মানুষই কিন্তু নন্দীগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখান থেকে বেনিফিটেড হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার। ওখানে কে গিয়েছিলেন? মেধা পাটেকর গিয়েছিলেন, ওখানে বুদ্ধিজীবীরা গিয়েছিলেন, শঙ্খ ঘোষ গিয়েছিলেন, আরো অন্য আপনাদের মতো অনেক বুদ্ধিজীবী মানুষ যারা চ্যানেল মিডিয়া থেকে গিয়েছিলেন, যাদেরকে বাধা দেওয়া হয়েছিল, মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আপনারা অনেক কষ্ট করে গিয়েছিলেন। আপনারা দেখেছিলেন শুভেন্দু বাবু এবং শিশির বাবু এবং দিব্যেন্দুদেরকে দেখেছিলেন যে ওরা নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আন্দোলনটা সংগঠিত করছে? কোনোদিন দেখেছিলেন? এবং সবচেয়ে বড় কথা, নন্দীগ্রাম গণ আন্দোলনের উপর দাঁড়িয়ে নন্দীগ্রামের মানুষ শয়ে শয়ে কেস খেয়েছে। তারপরে পরিবর্তন 2011 সালে, তারপরে ক্যাবিনেটের সিদ্ধান্ত যে গণ আন্দোলনে যারা কেস খেয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে যে সেই কেসগুলো প্রত্যাহার করা হবে, এবং সেখানেও পিছন থেকে ছুরি মেরেছে সেই শুভেন্দু অধিকারী বেঈমানটা। কেন গদ্দার বলা হয়, কেন বেঈমান তাকে বলা হয়? যদি তার গণ আন্দোলনে কোনো ভূমিকা থাকতো, তাহলে 321 যে একটা পাওয়ার স্টেট গভর্নমেন্টকে দেওয়া আছে, যে কোনো গণ আন্দোলন যদি করা হয়, যেমন বামফ্রন্টের আমলেও কেস তোলা হয়েছে, সেখানেও নন্দীগ্রাম আন্দোলনে যারা গণ আন্দোলনে ছিলেন তাদের বিরুদ্ধে কেস প্রত্যাহার করা হয়েছিল, ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী
বিজেপির একজন ক্যান্ডিডেট বিধানসভায় দাঁড়িয়েছিলেন, তাকে দিয়ে পিল করে এর বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে এর বিরুদ্ধে কেস করেছিলেন। কোথাও কিন্তু শুভেন্দু অধিকারীর সেই গণ আন্দোলনে আসামি হিসাবে, অ্যাকিউজড হিসাবে নাম নেই। এর থেকে কি আপনারা বুঝতে পারছেন? যে আন্দোলনে তার কোনো ভূমিকাই ছিল না। একটা তো নাম থাকবে, হয় আর জাস্ট। তাহলে বুদ্ধবাবুর সঙ্গে কি ভিতরে সেটিং ছিল? মানে বিস্ময়কর মানে অভিযোগ। মানে আমরা এতদিন ভাবতাম নন্দীগ্রাম আন্দোলনে হয়তো শুভেন্দু অধিকারীও একটা বিশাল বড় ভূমিকা আছে, কিন্তু আনিসুদ্দার কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে নেই। তার বড় বড় প্রমাণ কিন্তু তিনি, তথ্য এবং প্রমাণ দুটোই যুক্তি, তাই তিনি কিন্তু যেগুলো দেখাচ্ছেন সেগুলো কাউন্টার করার তথ্য আমার কাছে নেই। যাই হোক, এরপরেই যে ধরুন তার নাম ছিল না এই আন্দোলনে, যদি এফআইআর হতো তার নামেও হতো, এটা নেই। রাইট। জেল খাটলে অন্তত একদিন হলো জেল খাটতো। বড় নেতা জেল যারা খাটে, বড় বড় নেতারা জেল খাটে না, আমাদেরকে জেল খাটতে হবে, সেটা আমি ধরে নিই। দেখুন, ইন্দিরা গান্ধীকেও জেলে যেতে হয়েছে, মহাত্মা গান্ধীকেও জেলে যেতে হয়েছে, স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে ক্ষুদিরাম বোসকেও ফাঁসির কাঠে ঝুলতে হয়েছে। আমরা গর্ববোধ করি। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু জেলের ভিতরে হয়েছে, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, কারণ মেরুদণ্ড সোজা রেখেছি। ওর মতো নারদা সারদা থেকে বাঁচতে গিয়ে অমিত শাহের পা ধরে নিজের মেরুদণ্ডটাকে সোজা বিক্রিটা করিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে বাংলার যে উন্নয়ন, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির জন্যে অন্তত পক্ষে গুজরাটিদের কাছে, আমি আঞ্চলিকতার বিরুদ্ধে নই, কিন্তু নিজের মেরুদণ্ডকে বিক্রি করে অমিত শাহের কাছে পা ধরে জেল থেকে বাঁচার জন্য অমিত শাহের কাছে পাকে বিক্রি করিনি আমরা। কিন্তু গণ আন্দোলনকে আমরা পিছন থেকে ছুরিহাত করিনি। আরেকটা আপনাকে দায়িত্ব নিয়ে বলি, 2011 সালের আগে গণ আন্দোলন, 2007 সাল নন্দীগ্রাম, তার আগে শুভেন্দুবাবু এবং অধিকার পরিবারের স্ট্যাটাসটা কি ছিল? একটা কেরোসিন ডিলার। আর একটা দায়িত্ব নিয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম মমতাময়ী মা, একটা পেট্রোল পাম্প ছিল। নন্দীগ্রাম আন্দোলনের সময় টাকার জন্য সেই পেট্রোল পাম্পকে বিক্রি করা হয়েছিল। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে সেই পেট্রোল পাম্পকে পুষিয়ে দেওয়া হয়েছিল, সেই পেট্রোল পাম্প আবার তার নিজের নামে ফেরত দেওয়া হয়েছিল। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর এবং আজকে 21 সাল, 2020 সালের ডিসেম্বর মাস, যখন অমিত শাহের পায়ের তলায় হাত দিতে যায়, তার অর্থনৈতিক অবস্থা দেখুন। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পেছনে কি শুধুমাত্র এই অর্থনৈতিক কারণ, না এর পেছনে আরো রহস্য আছে? কারণ অনেকে বলে যে তার যেমন 2 নম্বরই অর্থ গুজরাটে কোনো ব্যাংকে রাখা আছে ইত্যাদিতে শুনি, কিন্তু তার পেছনে বিজেপিতে যাওয়ার আরেকটা কারণ অনেকে বলে যে অভিষেক ব্যানার্জি উঠছে বলে। তারপরে আমিত্ব, আরো পাও, আরো চাওয়া, আরো চাওয়া, মানে আমি নিজেকে বড় হিসেবে দেখানো। আরে জননেতা হতে গেলে মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন শুভেন্দু অধিকারী ওই লিমিটেড কোম্পানি বলেন না উনি কোন লিমিটেড কোম্পানিতে গেছেন যার সিদ্ধান্ত নির্ধারণ হয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দ্বারা? আপনি বলতে পারবেন ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট কোন নির্বাচনের মধ্য দিয়ে জেপি নাড্ডা নির্বাচিত হয়েছেন? কোন নির্বাচনের মধ্য দিয়ে জেপি নাড্ডা নির্বাচিত হয়েছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আন্দোলন করছি। উনি তার আঁচলের তলায় দাঁড়িয়ে তাকে প্রণাম করে আজকে হৃষ্টপুষ্ট হয়ে আজকে তাকে খালা বলছেন, ফুপু বলছেন, বেগম বলছেন। এটা কি পশ্চিমবাংলার সংস্কৃতি? এটা বাঙালির সংস্কৃতি? এটা কি মানায় সাংবিধানিক পোস্টে থেকে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আপনি তাকে প্রশ্ন করুন তো। একটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি সেই পরিবারকে? দুটো এমপি, একটা কেন্দ্রীয় মন্ত্রী, একটা চেয়ারম্যান, 35টা দপ্তর, 4-5টা জেলা ছেড়ে দেওয়া, এবং তারপর পিছন থেকে ছুরি মারা 2020 সালের ডিসেম্বর মাস। মানে গদ্দার হিসাবে একদম জাস্টিফাই করে মানে এই বিষয়টা। এবং তিনি কি বলছেন?
আমি সব ছেড়ে চলে এসেছি। দিস ইজ দ্য জাস্টিফিকেশন। 2 মাস পরে বিধানসভা নির্বাচন কমিশন চলে এসছে। উনি যদি বাপের বেটা হতেন তাহলে নিজের দল তৈরি করে 3 বছর আগে মন্ত্রিত্ব পদ ছাড়তেন। এত বড় যদি জননেতা হতেন, বিজেপিতে যোগদান না করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল তৈরি করতেন। সেই রকম দল তৈরি করে যদি শুভেন্দু অধিকারী একটা সিট পশ্চিমবাংলায় যদি পেয়ে দেখাতে পারেন, তাকে জননেতা হিসেবে স্যালুট করতাম। ওর যদি বাপের বেটা যদি এত বড় জননেতা হয়, ওই পূর্ব মেদিনীপুরে কাঁথির সিটটা জিতে দেখাক নিজের দল তৈরি করে। ও তো বাঁচার জন্য অমিত শাহের পায়ের তলায় গিয়ে বিজেপির সাপোর্ট নিয়ে 77কে আজকে 66 আর লিখে রাখুন 26-এ 30-এর নিচে বিরোধী দলের তকমাটা থাকবে কিনা আমার সন্দেহ। আর 2026-এ বিরোধী দল তো দূরের কথা, উনি এক্স হয়ে যাবেন। কারণ পশ্চিমবাংলার পরম্পরায় যে বিরোধী দলনেতা হয়েছে, আপনি দেখে আসুন আব্দুল মান্নান থেকে আজকে সূর্যকান্ত মিশ্র, সব কিন্তু এক্স হয়ে গেছে। তারপরে কোথায় নিয়ে যেতে হবে এখন তো উন্মাদ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 700 সাথী কার্ড নিয়ে রাঁচিতে না ভর্তি করতে হয়, এজন্যই আমাকে একদিনকার সাথী আমাদের দাদা শুভেন্দু বাবুর জন্য আমার কষ্ট হচ্ছে। যাই হোক, এখনো কষ্ট হচ্ছে পরিস্থিতি বুঝে। বিষয় এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে হঠাৎ করে যে শুভেন্দু অধিকারী সরাসরি পশ্চিমবাংলার সম্প্রীতি, কৃষ্টি, সংস্কৃতি, এই পুরো একটা আগেকার বক্তব্যগুলো আমরা যখন দেখি তখন মনে হবে একদম একটা মানবিক মুখ এবং খুব সুন্দর বক্তব্য রাখেন। কিন্তু হঠাৎ করে এই যে পাল্টি খেয়ে একটা উগ্র সনাতনী এবং বলছেন মুসলিম নির্বাচিত এমএলএদের ছুঁড়ে চ্যাংদোলা করে বাড়ি ফেলে দেবে, মানে এই পরিবর্তনটা কি করে, মানে এতটা পরিবর্তন একটা মানুষের হয়? এটাই তো পাপের প্রায়শ্চিত্ত। ওটা তৃণমূল কংগ্রেসের জন্য না, উনি আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন। বিজেপির মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তো বিজেপির মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উনি নিজে নতুন করে সনাতনী সাজার চেষ্টা করছেন। মানে বাংলায় একটা কথা আছে, কেউ যদি হঠাৎ করে মোল্লা হয় সে অধিক পরিমাণে গরুর মাংস খায়। রাইট, আমি তো বলতে পারছি না। আমি বলি কেন আমাদের তো এই যে মুখ বাড়িয়ে কিরকম একটা বলে দেন না, কি কি একটা বিপ বিপ করে আপনারা দেন, সেই সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শেখাননি। মমতা বন্দ্যোপাধ্যায় তো শেখাননি আমাদেরকে যে বাংলা রবীন্দ্র নজরুলের জন্ম দিয়েছে, যে বাংলা রবি ঠাকুরের জন্ম দিয়েছে, নজরুলের জন্ম দিয়েছে, যে বাংলায় শ্যামা সঙ্গীত এর রচয়িতা এই চুরুলিয়ার দুখুমিয়া, সেই বাংলায় অন্ততপক্ষে এটা তো আশা আমরা করবো সৌভ্রাতৃত্ব গান গাওয়া হবে। সেই বাংলায় অন্ততপক্ষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই বিভেদের মধ্য দিয়ে বিভেদকামী শক্তি অন্ততপক্ষে বাংলায় শাসন করবে, বাংলার বাঙালি এটা মেনে নেবে। সম্প্রতি আমরা একটা জিনিস দেখছি, এখানে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আসামে দেখছি হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নিল। দিল্লিতে সম্প্রতি বাঙালি হিন্দুদের যে বস্তি এলাকা বা কলোনি এলাকাগুলো ছিল, বুলডোজার দিয়ে একদম মন্দির বাড়ি সব ভেঙে দিল। এই আবার এখানে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু। আর এনআরসি, আমি কি বলছি, এনআরসি কি হয়েছে? সংখ্যাগুরুর কোনো ব্যাপার নয়। আচ্ছা, 2014 সালের আগে আর 2014 সালের পরে হিন্দু খতরে মে হ্যায়। বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দু খতরে মে হ্যায়। রাষ্ট্রপতি থেকে সবাই, আপনি ধরুন না রাষ্ট্রপতি হিন্দু, আর 56 ইঞ্চি ছাতি নিয়ে তারপরেও যদি হিন্দু খতরে মে হ্যায়, তো হিন্দু তো তারা 2014 সালের আগে তো ভালো ছিল কি ছিল না বলুন? একদম। কবে হিন্দু ভালো ছিল কি না ওকে তো প্রশ্ন আগে করুন। 2014 সালের পর হঠাৎ হিন্দু খতরে মে হ্যায়। আসলে হিন্দু খতরে মে নেই। ভারতবর্ষের সংবিধান কে পরিবর্তন করার জন্য আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আজকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা চলছে। সেই চেষ্টার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আঙুল তুলেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন বলে গতকালকেই নির্বাচন কমিশনের কালো আইন
বাধ্য হয়েছে প্রত্যাহার করতে করতে 1987 সালের আগের জন্মের থেকে পর থেকে প্রমাণপত্র দিতে হবে। নতুন জারি করেছিল নির্বাচন কমিশন। কে প্রতিবাদ করেছে? কে প্রতিবাদ করেছে? একমাত্র মমতা ব্যানার্জি। বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। তো আপনি সেই মমতাময়ী মাকে খালা, ফুপু, বেগম বলবেন, আর আনিসুর রহমান সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মাকে দিদি বা মা হিসাবে শ্রদ্ধা করে, আর তার জন্য বসে থাকবে, আর শুভেন্দু অধিকারী উন্মাদ পাগলের মতো কলকাতার রাজপথে এসে বেগম আর খালা, ফুপু বলবে, আমি চুপ করে বসে থাকবো? সেলফ ডিফেন্স সেই অধিকারটা তো আমাকে দিয়েছে ভারতের সংবিধান। সে উন্মাদ এবং পাগলের মতো বলে বেড়াবে, সেই উন্মাদ এবং পাগল ট্রিটমেন্ট করার তো অধিকার সংবিধান আমাকে দিয়েছে। একটা পাগল কুকুর যদি ঘুরে বেড়ায় রাস্তায়, সবাইকে পাগল করে দেয়, সে কামড়ালে তো আমার জলাতঙ্কও হয়ে যাবে। হয় তাকে জঙ্গলে ফিরিয়ে দিতে হবে, নাহলে ইঞ্জেকশন দিয়ে ঠিক করতে হবে। তো ইঞ্জেকশনটা দেওয়ার জন্য যা যা করতে হয় সেই ইঞ্জেকশনটা প্রয়োগ করতে হবে আমাকে। এবার সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে, সেটা ডাক্তার দেখিয়ে হতে পারে, আর নাহলে রাঁচির পাগলা গারদে ঢুকিয়েও হতে পারে, আর না হলে 2026-এর পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বদলা নয় বদল চায়ের গান শুনিয়ে, রবীন্দ্রসঙ্গীত শুনিয়েও হতে পারে। কিভাবে শুনবেন সেটা উনি ঠিক করে নিন। এবারে মূল জায়গাটা, এই হঠাৎ করে মানে এতদিন জেল থাকার পরে আবার নতুন করে এই কাজ করার এনার্জিটা কি করে? আমি বলি না আপনাদেরকে, শুভেন্দুবাবু যখন প্রশ্ন করলে রেগে যান। আমি তো জেলকে উপভোগ করেছি, ওটাও তো শিক্ষার জায়গা একটা, অনেক শক্তপোক্ত করেছে। আমরা বলে বিপ্লবীদের কি যেন ইউনিভার্সিটি বলা হয়, দিস ইজ দ্য ইউনিভার্সিটি। আমি অনেকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেই কথাগুলো আমি বলবো না, কিন্তু এটুকু বলতে পারি, যদি আমার মধ্যে কোনো হীনমন্যতা থাকতো, আমি যদি কোনো অন্যায় করে জেলে যেতাম, তাহলে চোখের চোখ মিলিয়ে কথা বলতে পারতাম। আপনারা প্রশ্ন করেন, দেখবেন শুভেন্দুবাবু এরকম করবে, ওরকম করবে, রেগে যাবে, রেগে যায়। আপনি তো বললেন, আমি সরাসরি বললাম 5 বছর 2 মাস আমি কারাগারের ভিতরে ছিলাম। আমাকে তো গর্বের সঙ্গে আমি বলছি, আমাকে বিধানসভা গেটের সামনে সাংবাদিকদের সামনে আমার নাম করে দীপক ব্যাপারীকে জেলে ঢোকাবো, ওপেন সাংবাদিকদের সামনে আমাকে হুমকি দিই। কেন? কারণ ওদের যত তৈরি করা সাম্প্রদায়িক, দেখুন এটাও তো সংবিধান বহির্ভূত কথা। উনি পারেন কাউকে জেলে ঢোকাতে, এই কথাটা বলতে পারেন? এটাও সংবিধান বহির্ভূত কথা। একদম। একটা সাংবিধানিক পোস্টে বসে একজন চিফ মিনিস্টার হয়ে কথা বলতে পারেন না। হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট ল। সে কথায় কথায় বলেন সিবিআই কে দিয়ে জেলে ঢুকিয়ে দেবো, এনআই কে দিয়ে জেলে ঢুকিয়ে দেবো, কোর্ট শুড টেক কগনিজেন্স। এই কথা বলার মধ্য দিয়ে সিবিআই এবং এনআই এর যে স্বতন্ত্রতা জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। কারণ আমি মনে করি যে মিথ্যা কেসে আপনি সাময়িক তাকে হ্যারেস করতে পারেন। মহামান্য সুপ্রিম কোর্টকে আমি ধন্যবাদ জানাই যে এন্টায়ার এভিডেন্স কনসিডার করে মহামান্য সুপ্রিম কোর্ট আমাকে বেল দিয়েছে। এন্টায়ার এভিডেন্স কনসিডার করেছে, করে আমাকে বেল দিয়েছে, নট ডিলে অফ ট্রায়াল। তার জন্য কি চক্রান্ত হয়েছিল, তার জবাব আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, তার জবাব মানুষ দেবে। অনেকে জানতে চাইছে আনিসুর রহমান এতদিন পরে আবার ময়দানে এসছে, তো ভোটে দাঁড়াচ্ছেন নাকি 26-এ? সে দল ঠিক করবে, ভোটে দাঁড়াতে হবে নাকি? আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে, আমাকে মন্ত্রিত্ব দিতে হবে, আমার ভাইকে টিকিট দিতে হবে, না হলে দল করবো, না হলে বার্গেনিং করব। এই কালচার, এই কৃষ্টি, এই সংস্কৃতি আমার পরিবার আমাকে শেখায়নি, আর আমার বাংলার মেদিনীপুরের মাটি আমাকে শেখায়নি। আমি গদ্দারের উপাধি হিসাবে বাঁচতে চাই না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, কাঠবিড়াল হিসাবে গদ্দার মুক্ত করতে এসেছি, আর পূর্ব মেদিনীপুর থেকে গাদ্দার পরিবারকে ঝেঁটিয়ে বিদায় করতে এসেছি। তার জন্য যদি একটা কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর পেছনে পেছনে ঘুরে আবর্জনা যদি মুক্ত করতে হয়, তাতেও আমি সন্তুষ্ট। আমার লক্ষ্য
পূর্ব মেদিনীপুরের মাটিকে যেভাবে দূষিত করেছে। পূর্ব মেদিনীপুরের মাটি, যে মাটি মা মাতঙ্গিনীর জন্ম দিয়েছে, যে মাটি ক্ষুদিরামের জন্ম দিয়েছে, যে মাটি বিদ্যাসাগরের জন্ম দিয়েছে, সেই মাটি আজকে বাংলার বুক থেকে, বাংলার বুকে গাদ্দার 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 এই রব উঠেছে। এটা শুনতে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। যে মাটি থেকে পরিবর্তনের চাকা, যে পরিবর্তনের বার্তা আমরা বইয়ে দিয়েছিলাম, আমরা দুঃখিত, আমরা লজ্জিত যে সেই মাটিতে গাদ্দারের জন্ম হয়েছে। এটা আমরা যে কোনো ভাবেই মুছবো, যে কোনো ভাবেই মুছবো। মানুষ তৈরি, মানুষ তৈরি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, মানুষ তৈরি। তার ছল চতুরতা সবকে মুক্ত করে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প জয়যুক্ত হবে। কোনো বিভেদকামী শক্তি জয়যুক্ত হতে পারে না। বিভেদকামী শক্তি কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে না। এখানে একটা যখন প্রকল্পের কথা এলো, প্রায় প্রত্যেকটা বিরোধী দলই তারা এই প্রকল্পের বিরোধিতা করে। যখনই কোনো ঘটনা ঘটে, সে ধর্ষণ, খুন, মার্ডার, এই তো 500 টাকা 1000 টাকা নিয়ে নিয়েছে ভক্ত। এবার এই যে আবার কিন্তু আবার নির্বাচন এলেও তারাই বলছে মমতা 1000 দিচ্ছে, আমরা 2000, আমরা 3000 এরকম দেবো। আচ্ছা বলুন তো, লক্ষ্মী ভান্ডার নিয়ে কি বলেছিল বিজেপি? কি বলেছিল? ভিক্ষা দিচ্ছে। আর সেই বিরোধী দলটা কি বলছেন? আমরা ক্ষমতা এলে 3000 টাকা দেবো। কোন মুখ নিয়ে বলে বলুন তো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চুরি করে মধ্যপ্রদেশ জিতেছে, অস্বীকার করতে পারবেন? ওর বন্ধ করে দিয়েছে মানে জেলার পরে। আরে ও তো ইলেকশনের সময় মহারাষ্ট্রে ঘোষণা করে বন্ধ করে দিয়েছে। আজকে দিল্লিতে বাঙালিদেরকে ভুল বুঝিয়ে আজকে সেই বাঙালি বস্তি উচ্ছেদ করছে। শুধু বাঙালি বস্তি উচ্ছেদ করা নয়, আপনার টিভিতে আমি দেখেছি, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সনাতনী পূজা করে মন্দিরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। একটা মা মূর্তি কোলে নিয়ে বলছে किसको हमने जिता दिया, किसको हमने जिता दिया, मेरा मंदिर को भी चूरमार कर दिया, ये बुलडोजर हमारा मंदिर को भी उठा के फेंक दिया। এরা আসলে কোন সনাতনকে রক্ষা করতে আসেনি, কোন ধর্মকে রক্ষা করতে আসেনি। এরা নিজের চেয়ারকে রক্ষা করার জন্য ধর্মকে ব্যবহার করছে। আমাদের প্রতিবাদ তো এখানেই। আরে জয় শ্রীরাম তো আমি বলবো, আল্লাহু আকবার বলবো, কেন বলবো না? কোথায় বাধা আছে জয় শ্রীরাম বলতে? কিন্তু জয় শ্রীরামকে রাজনীতির ময়দানে নিয়ে এসে ধর্মকে রাজনীতির কারবারি হিসাবে প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে আমরা। ভারতবর্ষের সংবিধান কি বলা আছে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আর্টিকেল 25, আপনি আপনার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। রামকৃষ্ণ কি বলেছেন? যত মত তত পথ। যত মত তত পথ। সেই রামকৃষ্ণ। বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা বিবেকানন্দের হিন্দু ধর্ম শিখবো না বিজেপির থেকে? বিজেপির থেকে শিখবো। আর একটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলি, সেই বামপন্থী বন্ধু এবং বিজেপির বন্ধুদের, কলকাতায় থেকে আমার সৌভাগ্য হয়েছে ঈদের পবিত্র নামাজ আদায় করতে আমরা চাই। অনেক ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এই আলোচনা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের ময়দানে কি করে নামাজ পড়তে যান। একজন কেউ প্রতিবাদ করেননি। আমি নিজের মাথার চোখ দিয়ে দেখেছি। ওই মূর্খদেরকে আমি প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় কোন নামাজ পড়তে যান না, নামাজের জায়গায় যাননি। আজকে দায়িত্ব নিয়ে বলছি, আমি নামাজ পড়তে গিয়েছিলাম, দেখেছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর, সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, আমাদের দোয়া শেষ হয়ে যাওয়ার পর, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। সেটা ইসলামে কোথাও না জায়েজ নেই। তারপরে তিনি সৌভ্রাতৃত্বের বার্তা দেন। অনেক চ্যানেলে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রেড রোডে নামাজ পড়েন। নপুংসক সব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঈদের শুভেচ্ছা বার্তা দিতে যান, তেমনি দুর্গাপূজার মায়ের আরতিও করতে যান। আর আপনার মতো নয়, আপনি বলবেন বাংলাদেশের ইউনিসকে এখান থেকে তুলে ফেলবো,
আর আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূস সরকারকে লাভ লেটার লিখবে। চি, আপনার মতো না। যাই হোক, অনেক কথা হলো, অনেক লম্বা এপিসোড। পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আমি আজকে আচমকা দেখা হয়ে গেছে, ওই জন্য কোনো প্রশ্ন রেডি ছিল না। প্রত্যেকে অনুরোধ করে প্রশ্ন করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। পরে একদিন সময় করে সরাসরি না গেলে লাইভে বলবো, কারণ লাইভে থাকলে সুবিধা, লাইভ চলাকালীন অনেকেই প্রশ্ন করেন, তো সেই প্রশ্নগুলো উত্তর দিতে অনেক সুবিধা হবে, কারণ প্রত্যেকের মনে নানান প্রশ্ন থাকে। তো আনিসুদ্দাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আর হঠাৎ ভিডিওটি করে আমাকে ধরে নেওয়ার জন্য। একদম। হ্যাঁ, দীপকদাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আবার আপনাদের কাছে আসবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা অনুরোধ, বাংলার সম্প্রীতি এবং শান্তির জন্য আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। আমাদের নেতা, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।